তোকে বলেছি না তুই আমার রুমে কখনো আসবি না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই বাড়িতে জায়গা দিয়েছি, তার মানে এই নয় যে তুই এই বাড়ির মালকিন, যখন যা ইচ্ছা তা করবি। তুই এই বাড়ির আশ্রিতা, তাই আমি যা বলবো তোকে সেটাই অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। আর যদি কখনো তোকে আমার রুমের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি তাহলে এই রৌদ্রোজ্জ্বল মিরুথার চেয়ে খাতারা চিহ্ন রাপার কেউ হবে না। যা দূর হো আমার চোখের সামনে থেকে। শেষের কথাটায় অতিরিক্ত জোর প্রয়োগ করাই হালকা কেঁপে ওঠে রূপ। পুরো নাম রূপরেখা মেহজাবিন। এইবার সে কলেজে উঠেছে মাত্র। নবযৌবনের দ্বারপ্রান্তে এসে পৌঁছালেও তার জীবন রঙহীন অন্ধকারে ঠাসা, না আছে তাতে আলোর ছোঁয়া, না আছে একটু ভালোবাসার স্পর্শ। তার সবটুকুই যেন সে সামনে দাঁড়িয়ে থাকা অগ্নিমূল তারা চিহ্ন অতিরূপী মানুষটাকে বিলিয়ে দিয়েছে। রৌদ্রোজ্জ্বল মিরুধা, এবারের সব থেকে ছোট ছেলে। যেমন রাতারা চিহ্ন গীত তেমন করা, এতটুকু অনিয়ম যেন সে কিছুতেই মেনে নিতে পারে না। বিদেশ থেকে পড়াশোনা শেষে দেশে ফিরে শহরের এক নামিদামি ভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগদান করেছে। বাড়ির সকলকে সহ্য হলেও রোদের কেন জানি রূপের প্রতি তীব্র বিতৃ তারা চিহ্নস না। তাকে দেখলেই রোদের রাগ ও মাথাচাড়া দিয়ে ওঠে। ভয়ে গলা শুকিয়ে কাঠ রূপের। হাতে থাকা কফির মুখটা আরো শক্ত করে ধরে ক্ষীণ কণ্ঠে সে বলে উঠে, মামনি বলল আপনাকে কফি দিয়ে যেতে, তাই সেটা দিতে এলাম। রূপের বলা শব্দগুলো রোদের কানে ঠিকমতো পৌঁছালো কিনা সেটা বোঝা ভীষণ কঠিন। কারণ রোদ এখনো রূপের দিকে একই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন তাকে এখনই তারা চিহ্ন স্ম করে দিতে সে প্রস্তুত। রোদ ধীরে ধীরে রূপের দিকে কয়েক কদম এগোয়। এটা দেখে রূপের প্রাণ যায় যায় অবস্থা। এমনিতেই রাগ উঠলে লোকটার মাথা ঠিক থাকে না, রাগের মাথায় কখন কি করে বসে কে জানে। রূপ ও ভয়ে ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। রোদ যখন রূপের একেবারে কাছে এসে পড়ে তখন রূপ নিজে থেকেই চোখ বুজে মুখ খিচে দাঁড়িয়ে পড়ে। আর মনে মনে তার জানা সকল দোয়া দরুদ পড়তে থাকে। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও, তা না হলে বরের মুখ দেখার আগেই এই লোকের হাতে প্রাণ হারাতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রোদ রূপের হাত থেকে এক ছটকায় কফির মুখটা ছিনিয়ে নেয়। চোখ বন্ধ থাকলেও রূপ তা অনুভব করে। ধীরে ধীরে চোখ খুললে সে দেখতে পায় রোদ একটু দূরে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর তার মাঝে মাঝে রূপের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। রূপ আবারও ভয় মাথা নিচু করে ফেলে। কফি খাওয়া শেষ হলে রোদ খালি মুখটা টেবিলে রেখে রূপকে উদ্দেশ্য করে বলে, কি ভেবেছিলি তোকে আমি স্পর্শ করব? রুমে কেউ নেই দেখে সেই সুযোগের সদ্ব্যবহার করব। রৌদ্রোজ্জ্বল মিরুধার এখনো এত খারাপ দিন আসেনি যে তোর মতো এক থার্ড ক্লাসে তারা চিহ্নতি মেয়ের প্রতি সে দুর্বল হবে। যেখানে তোকে দেখলেও আমার গা ঘিন করে সেখানে তুই ভাবলি কি করে আমি তোর কাছে যাব। নিজের লিমিটটা ভুলে যাবি না রূপ, এতে ফল কিন্তু ভালো হবে না। নাও আউট। রোদের বলা শেষের কথাগুলো এক কিশোরী মনকে ভেঙে চুরমার করে দেয়। চোখের কোণে পানি জমে, কিন্তু রূপ তা দেখায় না। হাতের তালু দিয়ে সাথে সাথেই মুছে ফেলে। মা বাবা নেই বলে উঠতে বসতে বাড়ির মানুষগুলোর কাছে তাকে অপতারা চিহ্ন মানিত হতে হয়। সেগুলো সে মুখ বুজে সহ্য করলেও কেন জানি রোদের কথাগুলো তার কাছে বেশি পীড়াতারা চিহ্নদায়ক মনে হয়। এটাই স্বাভাবিক, কোনো মেয়ের পক্ষেই তার প্রাণপুরুষদের দেওয়া কষ্টগুলোর সহ্য করা সহজ নয়। রূপ ধীর পায়ে রোদের রুম থেকে বের হয়ে যায়। রুমের সীমানা পার হয়ে এলে রূপ স্পষ্ট শুনতে পায় রোদ সজোরে দরজা বন্ধ করেছে। রূপ একবার সেদিকে চায়, তারপর অভিমা তারা চিহ্নের সুরে বলে, একটু ভালবাসলে কি হয়, কাইল্লা ছেঁড়া। এমন একটা ভাব করে যেন তার দুটো কিডনি আমি চেয়ে বসে আছি। একটু ভালবাসলে যেন তার সব দাঁত খুলে পড়ে যাবে নয়তো মাথা টাক হয়ে যাবে। বদ একটা। রূপ হুন হুন করে সিঁড়ি বেয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে রুমানাকে, রোদের মা, রাতের খাবার তৈরি করতে দেখে রূপ তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এর বাড়ির একমাত্র মানুষ যে রূপকে ভালোবাসে, আগলে রাখে। তার কাছেই রূপের সব আবদার। রুমানা রূপের মাথা হাত রেখে বলে, দিয়েছিস কফি? দিয়েছি। মুখ কালো করে বকেছে খুব। তা না করলে কি তোমার ছেলের পেটের ভাত হজম হবে? জন্মের সময় কি ওনার মুখে মধুর বদলে নিমপাতা দিয়েছিলে নাকি? এত রাগও তার, বাপরে বাপ। তোমার ছেলে একটা অমা তারা চিহ্ন নুস, বদমে তারা চিহ্ন জাজি, রগ তারা চিহ্ন চটা মাস্টার মশাই। আমাকে লুকিয়ে আমারই মায়ের কাছে আমার নামে বদনাম করছিস? এত সাহস তোর? কলেজে উঠেই এই অবস্থা?
তাহলে ভার্সিটিতে উঠলে তো আমাদের মানুষ বলেই গণ্য করবি না। নিজের ঠিক পেছনে থেকে রোদের কণ্ঠ শুনে ভয়ে রূপের গলা শুকিয়ে যায়। সে যখনই রোদের একটু বদনা মৌ করে খচ্ছু তারা চিহ্ন রোটার কথা থেকে উদয় হয়ে পিছন পিছন এসে তা শুনে ফেলে। রূপ পিছন ফিরে তাকালে রোদের দুখানা তারা চিহ্ন লন্ত চোখের সাথে চোখাচোখি হতেই রূপ চোখ নামিয়ে রুমানার পিছন গিয়ে দাঁড়ায়। রুমানা পরিস্থিতি সামাল দিতে কৃত্রিম হাসি হেসে বলে, বাবা, তুই কাজ ফেলে নেমে এলি কেন আবার? নামতে বাধ্য হয়েছি মা। রূপের উদ্দেশ্যে, কফির মুখটা যে ফেলে এসেছিস সে খেয়াল আছে তোর? আমাকে কি তোর চাকর মনে হয় যে তোর অসম্পূর্ণ কাজগুলো আমি শেষ করব? রূপ নিজের জিহ্বায় নিয়েই কামড় বসায়। সে একেবারেই ভুলে গিয়েছিল। তারপর একটু সাহস জুগিয়ে কাপা কণ্ঠে বলে, ভুল হয়ে গেছে ভাইয়া, আর হবে না। এরপর থেকে আমি খেয়াল রাখব। রোদ একটু এগিয়ে যায় রূপের দিকে। এতে রূপ তার মামনির আঁচলটা খামচে ধরে। আর কি যেন বললি মাত্র? আমি বদমেজাজি মাস্টার মশাই। না মানে আসলে ভাইয়া। আহ, কি হচ্ছে এসব রোদ? মেয়েটাকে ভয় দেখাচ্ছিস কেন? বাচ্চা মেয়ে, কি বলতে কি বলেছে? এত কিছু ধরতে নেই। রুমানার মুখ চামটা শুনেও রোদের তেজ কমে না। ঠিকই রূপকে রুমানার পিছন থেকে বের করে নিয়ে নিজের রুমে চলে যায়। সজোরে দরজা আটকে রূপের দিকে সে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। ভাইয়া এভাবে আমার দিকে এগোচ্ছ কেন? সরি, আর তোমাকে মাস্টার মশাই বলবো না। প্লিজ এবার যেতে দাও। রূপের কাছে এসে রোদ তার দিকে একটু ঝুঁকে পড়ে। এতে রোদের উত্তপ্ত শ্বাস রূপের ঘাড়ে এসে পড়ে। এক অজানা শিহরণ বয়ে যায় তার সারা শরীরে। জানিস মাস্টার মশাইরা তাদের অবাতারা চিহ্নিত স্টুডেন্টদের সাথে কি করে? রূপ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের দিকে। রোদ একটু মুচকি হেসে নিজের স্টাডি টেবিল থেকে একটা স্টিলের স্কেল নিতে আসে। হাত পাত। রূপ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। প্রতিবাদও করে না, মাফও চায় না। রূপের এই অনড় অবস্থা দেখে রোদ জোর করে রূপের একটা হাত নিজের কাছে টেনে বেশ কয়েকটা বাড়ি মারে তার হাতে। দুধে আলতা চামড়ায় লম্বালম্বি কয়টা লাল দাগ ফুটে ওঠে। অসহ্য যন্ত্র তারা চিহ্ন নাই রূপের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লেও সে মুখে কোনো শব্দ করে না। গোমরা তারা চিহ্নির আওয়াজ পেলে হয়তো রোদের অত্যাচার আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে এই ভয় রূপ ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। রোদ একসময় হাত থেকে স্কেলটা ফেলে দেয়। তারপর যে হাত দিয়ে সে রূপকে তারা চিহ্ন ঘাত করেছে সেই হাত দিয়েই দেওয়ালের সজোরে কয়েকটা ঘু তারা চিহ্ন সি মারে। এতে রোদের হাতের চামড়া ফেটে তারা চিহ্ন তো পড়তে থাকে। রূপ দ্রুত রোদের আহত হাতখানা নিজের কাছে নিয়ে বলে, পাগল হয়ে গেছো তুমি ভাইয়া? কি করছো এসব? রূপ নিজের উড়না দিয়ে রোদের হাতখানা পেঁচিয়ে দ্রুত পায়ে ফার্স্ট এড বক্সটা আনতে যায়। কিছুক্ষণ পর ফার্স্ট এড বক্স নিয়ে এসে তোলা দিয়ে চেপে তারা চিহ্ন তো পড়া বন্ধ করতে থাকে রূপ। রূপের কাজের ফাঁকে রোদ একদৃষ্টিতে তাকিয়ে থাকে। হালকা বাতাসে রূপের এলোচুলগুলো দোল খাচ্ছে। সেই সাথে ওড়না না থাকায় রূপের উন্মুক্ত বুকও বড়ই আকর্ষণীয় লাগছে রোদের কাছে। কেমন একটা ঘোর কাজ করছে তার চোখে মুখে। একসময় রোদ রূপের গালে হাত দিয়ে তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করে। রোদের এমন ব্যবহার রূপের কাছে একদম নতুন। রোদের রূপের খুব কাছে চলে আসে, নিজের ঠোঁটজোড়া রূপের ঠোঁটের সাথে জুড়ে দিয়ে গভীর চুম্বনে লিপ্ত হয়। রূপ প্রথমে নিজেকে ছাড়ানোর ভীষণ চেষ্টা করে, কিন্তু পেরে না উঠায় এই তারা চিহ্ন অর্থ চেষ্টা ছেড়ে দেয়। প্রায় 5 মিনিট পর রোদ রূপকে ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। কেন জানি রূপের ভীষণ খুশি লাগছে মনে। তার ভালোবাসার মানুষও তাকে ভালোবাসে। তা না হলে এই স্পর্শ কেন করবে সে? রূপ চঞ্চল নয়নের রোদের দিকে একবার তাকায়। গায়ের রং শ্যামলা হলেও ছেলেটা দেখতে এক কথায় সুদর্শন। রোদ কিছু না বলে বিছানা থেকে উঠে কিছু টাকা এনে রূপের দিকে ছুঁড়ে মারে। এতে রূপের মুখের হাসি মিলিয়ে যায়। রূপ অবাক হয়ে একবার রোদের দিকে আর একবার টাকার দিকে তাকাচ্ছে। এগুলো কিসের টাকা ভাইয়া? আর আমাকেই বা দিলে কেন? আমার হাত ব্যান্ডেজ করার জন্য আর আমার একটু চাহিদা মেটানোর জন্য তোর পারিশ্রমিক। ভাবিস না আমি তোর প্রতি দুর্বল, তাই তোকে কাছে পেয়ে তোকে কিসব করে বসেছি। যৌবনে এমন একটু আধটু ভুল হতেই পারে। এখন এই টাকাগুলো তোলো আর ভুলে যা আমাদের মধ্যে যা হয়েছে। রূপের চোখ পানিতে ভরে ওঠে। সে তো ভেবেছিল এটা রোদের ভালোবাসার স্পর্শ। কিন্তু বাস্তবতা আসলে সম্পূর্ণ উল্টো। রূপ চুপচাপ চলে যেতে নিলে পেছনে থেকে আবারও রোদের ডাক পড়ে, কাল আমার কয়েকজন বন্ধু আসবে বাসায়। যদি দেখি তুই তাদের সাথে ঢলা তারা চিহ্ন টলি করেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম।
অবশ্য তোর মতো মেয়েদের তো এসবই কাজ। যাই হোক, ঘর থেকে কাল এক পাও বের করবি না। বাথরুমের শাওয়ার ছেড়ে মেঝেতে বসে অঝোর ধারায় কাঁদছে রূপ। শাওয়ার থেকে পড়া পানির ফোঁটা কাপড় বের করে তার শরীরকে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু সেদিকে তার খেয়াল নেই। বুকের মাঝে উদ্ভব এক জল নয়তো অগণিকুণ তার ভিতরটা তারা চিহ্ন রিয়ে ছাড়খাড় করে দিচ্ছে। পানিতেও যেন তা নিভছে না। একসময় রূপের শ্বাস ভারী হয়ে আসে, দৃষ্টি ঝাপসা হয়ে একটু একটু করে চেতনা হারাতে থাকে। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে রূপ অস্ফুট স্বরে বলে, একটু ভালোবাসা চাওয়ার বদলে একরাশ অপমান আর যন্ত্র তারা চিহ্ন নাই কি আমার প্রাপ্য ছিল? আমাকে কি ভালোবাসা যায় না? এতটাই অভাগী হয়ে যখন জন্মেছি তখন বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যু শ্রেয়। পরগাছার মতো জীবন আমিও চাই না। কিছুক্ষণ পর রূপ মেঝেতে পড়ে যায়। তার চোখের পানিগুলোর শাওয়ারের পানির সাথে মিলিয়ে একাকার হয়ে যায়। রাত ঠিক 9টা। মিরুধা পরিবারের সকলে ডাইনিং টেবিলে বসে রাতের খাবার সারছে। রুমানা আর কাজের মেয়ে ঝুমুর তাদের খাবার পরিবেশনে ব্যস্ত। তবুও ক্ষণে ক্ষণে রুমানা সিঁড়ির দিকে তাকাচ্ছে। সেই যে রোদ্রূপকে উপরে নিয়ে গেল, তারপর থেকে মেয়েটাকে দেখতে পায়নি রুমানা। মনের ভিতর এক অজানা ভয় কাজ করছে তার। ছেলের রাগ ও সম্বন্ধে তার ধারণা পাকাপোক্ত, আর রূপের বেলায় তো তার রাতারা চিহ্নের অন্ত থাকে না। কে জানে মেয়েটার সাথে রোদ কি করেছে। রুমানা যে রোদের কাছে রূপের খবরটা জানতে চাইবে তারও কোনো উপায় নেই। সকলের খাওয়া শেষ হলে বাড়ির সদস্যরা নিঃশব্দে যার যার রুমে চলে যায়। যেন এতটুকুই তাদের দায়িত্ব। সারাদিনে কেউ কারো খবর না রাখলেও রাতের খাবারটা তারা একসাথে খায়। এতে ভাইদের মধ্যে কথাবার্তা না হলেও মুখদর্শন তো হয়। ঊনবিংশ শতাব্দীতে এই অনেক। এটি ছাদের নিচে থাকছে, এটি টেবিলে বসে রাতের আহার খাচ্ছে। এতে ভ্রাতৃত্ব বোধ তৈরি না হলেও তারা যে এখনো বেঁচে আছে সেটা নিজ চোখে দেখতে পায়। মিরুধা পরিবারের বড় ছেলে এহসান মিরুধা, রোদের বাবা। আর ছোট ছেলে আরাফাত মিরুধা, তার এক ছেলে, এক মেয়ে। রোহান মিরুধা আর আরশি মিরুধা। বাড়িতে ছোট বউ থাকা সত্ত্বেও সব কাজ রুমানাকে করতে হয় কারণ কেয়া মিরুধা একজন ডাক্তার। বছরের বেশিরভাগ সময় তাকে শহরের বাইরে নয়তো দেশের বাইরে থাকতে হয়। তাই ছোট থেকেই রোহান আর আরশি রুমানার কাছেই মানুষ। রোদ একটু ঠান্ডা পানি খেয়ে গলা ভিজানোর জন্য রান্নাঘরে গেলে রুমানা তাকে ডাক দেয়। কিছু বলবে মা? রোদ, রূপ কোথায়? রূপ কোথায় সেটা আমি কি করে বলবো? আমি কি আর বডিগার্ড যে ওর প্রতিটা গতিবিধি আমি পর্যবেক্ষণ করব? তুইই তো মেয়েটাকে টেনে নিয়ে গেলি নিজের রুমে। একটু থেকে মেয়েটার সাথে এত খারাপ ব্যবহার করিস না বাবা। এতিম মেয়ে, মা বাবাকে হারিয়ে আমাদেরকে আপনজন করে নিতে চাচ্ছে মেয়েটা। তাও যদি তোরা মেয়েটাকে তাচ্ছি তারা চিহ্ন লো করিস মেয়েটা কোথায় যাবে বলতো? এই তো আর কটা দিনই তো থাকবে তোদের বাসায়। কলেজটা শেষ করুক, তারপর একটা ভালো ছেলে দেখে রূপের বিয়ে দিয়ে দিব, যে ওকে যত্নে রাখবে। আর ও তোদের জ্বালাবে না। মেয়েটাকে এই কয়েকটা দিন একটু শান্তিতে থাকতে দে, একটু ভালো ব্যবহার কর ওর সাথে। রুমানা রূপের অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে শুনে রোদের মাথায় রাগের আগুন জ্বলতে থাকে। হাতে থাকা ঠান্ডা পানির বোতলটা মেঝেতে আছাড় মেরে বলে, তার মানে তুমি ওর মাথায় বিয়ের ভূত ঢুকিয়েছ? কলেজ পাশ করতে পারলো না আর এখনই বিয়ের চিন্তা? ভালো রসাতলে নিয়ে যাচ্ছ মেয়েটাকে। এমনি তো তিনি উড়ন্ত তারা চিহ্ন অন্ডি, তোমার লাই পেয়ে তার আরো কয়েকটা শিং গজাচ্ছে। তো কি করব? তোদের ভরসায় রেখে যাব। আমি বেঁচে থাকতেই তোদের থেকে ওকে আগলে রাখতে পারি না। আর আমি মরলে তো মেয়েটাকে রাস্তায় ফেলে রেখে আসবি। বাবার ভালো গুণগুলো নিতে শেখ, খারাপ গুণগুলোকে আত্মস্থ করবি না রোদ। রোদ মায়ের কথার পিঠে আর কোনো কথা বলে না। রাগে বড় বড় কদম ফেলে সেখানে থেকে চলে যায়। দোতলায় উঠে রূপের ঘরের দরজায় কয়েকবার টোকা দেয় রোদ। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া না পাওয়ায় এবার রোদের ও দুশ্চিন্তা হতে শুরু করে। এক ধাক্কায় ঘরের দরজা খুলে সে ভিতরে রূপকে দেখতে পায় না। এ সময় তার কানে ভেসে আসে পানি পড়ার শব্দ। তার মানে রূপ বাথরুমে আছে। এবার রোদ কিছুটা নিশ্চিন্ত মনে বিছানায় বসে রূপের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেকটা সময় পার হয়ে গেলেও রূপ বাইরে বের হয় না। এদিকে এখনো পানি পড়ে যাচ্ছে। ব্যাপারটা ভাবায় রোদকে। এবার সে বিছানা ছেড়ে বাথরুমের দরজায় ধাক্কা দিতে থাকে। রূপ, এক্ষুনি দরজা খোল। দরজা আটকে কি প্রমাণ করতে চাচ্ছিস যে আমি তোর ওপর নির্যাতারা চিহ্নতন করি? রূপ, দরজা খোল বলছি। রোদের মনে আবারও ভয়গুলোর ডানা বাঁধতে থাকে।
শরীরের সর্বশক্তিতে প্রয়োগ করে সে দরজায় লাথি মারে। এতে দরজার ছিটকিনি খুলে গেলে রোদ ভিতরে প্রবেশ করে দেখতে পায় রূপের অচেতন দেহ ভেজা মেঝেতে পড়ে আছে। রোদের চক্ষু চড়ক গাছ। তাড়াতাড়ি করে রূপকে পেঁচাকলে করে সে বিছানাতে শুয়ে দেয়। ভেজা কাপড় পরে থাকায় রূপের শরীর দেখা যাচ্ছে। এ সময় যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য তার কাপড়হীন শরীর কল্পনা করা সহজ। রোদ এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে রূপের দিকে। ভেজা কাপড়গুলো চেঞ্জ করা দরকার, কিন্তু এখন কাকে ডাকবে সে? রোদ কোনো উপায় না পেয়ে রূপের একটা ওড়না নিজের চোখে বেঁধে নেয়। তারপর নিজ হাতে রূপের ভেজা কাপড়গুলো খুলে বিছানার চাদর দিয়ে তার নতারা চিহ্নগোর শরীরটাকে আবৃত করে দেয়। তা না হলে সেও হয়তো নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে রূপের অপূরণীয় ক্ষতি করে দিবে। চোখের বাঁধন রোদ রূপের দিকে তাকায়। কি অমায়িক মায়াবী চেহারা! যেন এক পরী ঘুমিয়ে রয়েছে শুভ্র বিছানার ওপর। রোদ না চাইতেও রূপকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর রূপের কপালে এক গভীর চুমু খেয়ে বলে, তোর অজান্তে তোকে স্পর্শ করেছি, মাফও করে দিস। এই অধম মনটাকে যে আমি আর বেঁধে রাখতে পারছি না। সে তোর মাঝে বিলীন হয়ে গেছে বহু আগেই। রুক্ষতা প্রকাশ করে তোকে ব্যাপারটা বুঝতে না দিলেও দিনে দিনে তোর জন্য পাগল হয়ে পড়ছি রূপ। শীঘ্রই তোকে আমি নিজের করে নেব। একান্ত আমার তুই।